Hi everyone, welcome to all of you. Good morning, প্রত্যেককে গুড মর্নিং। সো WBCS পলিটি আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার আগে জানিয়ে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের নতুন যে চ্যানেল আড্ডা 24/7 WBCS টপারে যুক্ত হওনি, চ্যানেলটিকে জাস্ট সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটিকে প্রেস করে নাও রেগুলার ক্লাসের আপডেটের জন্য। তোমাদের জানিয়ে রাখি, আড্ডা 24/7 বাংলা এখন অনেক বড় ফ্যামিলি। আমরা মূলত WBCS এক্সামিনেশনকে ফোকাস করে তোমাদের জন্য নিয়ে এসেছি এক্সক্লুসিভ এই চ্যানেলটি। তো যারা যারা এখনও যুক্ত হওনি এবং বন্ধুদেরকে ইনফর্ম করনি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটুখানি ভিডিওটিকে শেয়ার করে দাও। সো আমি তোমাদের সাথে ইন্ডিয়ান পলিটি পড়াচ্ছিলাম, কমপ্লিট NCERT সামারি ক্লাস 9 থেকে 12। আজকে তোমাদের সাথে ক্লাস 9-এর লাস্ট চ্যাপ্টার আমি তোমাদের সাথে আলোচনা করব, দ্যাট ইজ চ্যাপ্টার নাম্বার 5। তার আগে আমি তোমাদের বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি তারা একটু যুক্ত হয়ে যাও এবং আজকের ক্লাসটিকে একটি লাইক করতে ভুলো না। নিজেদের মতামত কিন্তু অবশ্যই জানানো তোমাদের দরকার আছে, কারণ তোমাদের মতামতের উপর ভিত্তি করেই আমরা আগামী দিনে তোমাদের জন্য আরও নতুন নতুন সারপ্রাইজ নিয়ে আসবো। সো আজকে যে মোটিভেশনাল কোটটা দিয়ে আমাদের দিন শুরু করব, উইথ দ্য নিউ ডে কামস নিউ স্ট্রেংথ অ্যান্ড নিউ থটস। প্রত্যেকটা নতুন দিন নতুন সূর্যের যেমন আমরা দেখতে পাই নতুন সূর্যকে উঠতে, তেমনই আমাদের লাইফে যত নেগেটিভিটি আছে সেগুলোকে আমাদের ছেড়ে ফেলতে হবে এবং নতুন থটস নিয়ে কিন্তু আমাদেরকে চলতে হবে, ঠিক আছে? সো তোমাদের জানিয়ে রাখি, তোমরা জানতে চেয়েছিলে যে আমাদের মহাপ্যাকের মধ্যে এই WBCS ক্র্যাকার 2022 এই কোর্সটা আছে কিনা। তোমাদের জানাই মহাপ্যাকের মধ্যে এটা ইনক্লুডেড। পেপার ওরিয়েন্টেড তোমাদেরকে আমরা পড়ানোর চেষ্টা করছি। যারা যারা যেই পেপারে ফিল করছো এখনও রিভিশন করতে হবে বা উইক আছে, তারা যুক্ত হতে পারো। ইন্ডিয়ান পলিটি আমি তোমাদেরকে পড়াবো, শাহিন ম্যাম পড়াবেন ইন্ডিয়ান ইকোনমি, এবং এই যে ব্যাচ WBCS ক্র্যাকার পেপার 5 শুরু হচ্ছে 9 সেপ্টেম্বর 2021। তাই আর দেরি না করে আমার যে কোডটি Y353 কোডটা ইউজ করো এবং কোর্স ফ্রি এর ওপর 77% ডিসকাউন্ট তোমরা পাবে। তো এখানে মহাপ্যাকের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ WBCS ক্র্যাকার পেপার 5-এ আমি রয়েছি এবং এখানে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রিলিমস এবং মেন্স ওরিয়েন্টেড। তো এটা হচ্ছে আমার কোড Y353, তোমরা কোডটা ইউজ করতে পারো, ঠিক আছে? ওকে, সো দেরি না করে আমরা আজকে চ্যাপ্টার 4-এর কিছু বাকি অংশ যেটা রয়ে গেছে সেটা একটু পড়ে নেব, দেন আমরা চ্যাপ্টার 5টা পড়ে আমাদের যে কমপ্লিট ক্লাস 9 আমাদের NCERT কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ডে থেকে আমাদের ক্লাস 10 শুরু হবে। তোমাদের যখন যে চ্যাপ্টারগুলো পড়াচ্ছি তোমরা একটা কাজ করবে, সেই চ্যাপ্টারটি তোমাদের যে লক্ষ্মীকান্তের বইটি আছে সেটা থেকে একটু পড়ে নেবে, তাহলে তোমাদের আরও কনসেপ্ট ক্ল্যারিফাই হবে। কারণ প্যাটার্ন যেভাবে বদল হচ্ছে আমাদেরকে কিন্তু সব রকমেরই একটা মাইন্ড সেট আপ নিয়ে এক্সামিনেশন দিতে হবে। সো প্রথম যে আমাদের ডেফিনিশন, কোলিশন of government, coalition government। তো কি বলছে দেখো, a government formed by an alliance of two or more political parties, usually when no single party enjoys majority support of the members in a legislature। তো সিম্পল ভাবে কোলিটিশন বা কোলিশন গভর্নমেন্টই বলে, LITION, কোলিশন গভর্নমেন্ট। তো বেসিক্যালি যখন দেখো আমাদের দেশে যেহেতু ডেমোক্রেসি ফলো করা হচ্ছে, আমাদের দেশে ডেমোক্রেসি ফলো হয় আমরা জানি, এবং আমাদের দেশে ইনডাইরেক্ট ডেমোক্রেসি, আমরা কি করছি MLA MPsদেরকে সিলেক্ট করছি এবং MLA MPs যারা রয়েছে তারা কি করছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে সিলেক্ট করছে, ঠিক আছে? তো এখানে আমাদের মনে রাখতে হবে এই যে কোলিশন গভর্নমেন্ট এটা কি, জেনারেলি যখন দেখা যাচ্ছে পার্টিকুলার একটা পার্টি মেজরিটি সাপোর্ট সেরকমভাবে এনজয় করতে পারছে না, তার মানে কি কারণ হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ডেমোক্রেসিতে কিন্তু সিঙ্গেল পার্টি রুল নেই, তাই না? তখন কি হয়, মেজরিটি মেম্বার্স লেজিসলেচারের সাপোর্ট দরকার হচ্ছে, তাহলে অ্যাজ আ টিম হিসাবে তোমায় থাকতে হবে। মানে কি না, যেটাকে বলা হয় যে এক্সিকিউটিভস আর রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি। সিমিলারলি দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট কালেকটিভলি রেসপন্সিবল, মানে আমাদের কালেকটিভভাবে তারা কিন্তু
কাজকর্ম করছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? মানে একা একা কিন্তু ওরকমভাবে কিছু করা যাবে না, ঠিক আছে? একা একা আমি মনে হলো যে পার্টি ফর্ম করবো, একা একা হবেও না, এটা খুবই স্বাভাবিকভাবে, ঠিক আছে? তো 1 মিনিট। তো বেসিক্যালি এখানে দেখো কোলিশন গভর্নমেন্টের কথা বলছি। কোলিশন গভর্নমেন্ট মানে আমরা বুঝে গেলাম। নেক্সট হচ্ছে এক্সিকিউটিভ। তো আমরা অলরেডি জানি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের 3টে মেজর পিলার, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে লেজিসলেটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি। তো এক্সিকিউটিভ কি? এক্সিকিউটিভ মানে হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল মিনিস্টার্স। এবার যদি আমরা স্টেট লেভেলে দেখি তাহলে গভর্নর, চিফ মিনিস্টার এবং স্টেট লেভেলে যারা মিনিস্টার রয়েছেন তারা। তো এক্ষেত্রে এক্সিকিউটিভস যারা কি করছে, ইমপ্লিমেন্ট করছে কনস্টিটিউশনের ওপর ভিত্তি করে, যারা কিনা নিজেদের কাজটাকে ইমপ্লিমেন্ট করছে এবং ল যে কান্ট্রিতে রয়েছে সেটার ওপর নিয়ম শৃঙ্খলা মেনে যারা কিনা অ্যাডমিনিস্ট্রেটিভ সামলাচ্ছে তাদের বলা হচ্ছে এক্সিকিউটিভ। হোয়াট ইজ দ্য মিনিং অফ গভর্নমেন্ট? গভর্নমেন্ট মানে হচ্ছে সেট অফ ইনস্টিটিউশন হ্যাভ পাওয়ার টু মেক, ইমপ্লিমেন্ট অ্যান্ড ইন্টারপ্রেট ল সো অ্যাজ টু এনশিওর অর্ডিনারি লাইফ। মানে কি কাদের স্পেসিফিক্যালি মানে অর্ডারলি লাইফ আমাদের লিড করতে হচ্ছে, তাই না? মানে আমরা কি, আমরা ভারতীয় নাগরিক এবং আমরা ভারতের নাগরিক হওয়ার সুবিধার্থে আমাদের সংবিধান কিন্তু প্রথম থেকেই আমাদের এক্সক্লুসিভভাবে আমাদেরকে সুপ্রিম অথরিটি ঘোষণা করেছে। মানে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এখানে উই বা আমরা হচ্ছে সুপ্রিম অথরিটি। সো অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। যেহেতু আমাদের দেশে ডেমোক্রেসি আছে, ডেমোক্রেসি মানেই হচ্ছে পিপলস গভর্নমেন্ট, রাইট? যেটাকে বলা হচ্ছে রিপাবলিক অলসো, তাই তো? মানে প্রজাতন্ত্র। তো আমাদের দেশে গণতন্ত্র, প্রজাতন্ত্র এটার উপর ভিত্তি করে আমাদের দেশের কাজকর্ম হচ্ছে। এবার গভর্নমেন্ট কী করছে? একটা ইনস্টিটিউশন। তার মানে কি, তারা লটা তৈরি করছে, লটাকে ইমপ্লিমেন্ট করছে এবং ইন্টারপ্রেট করছে। তার মানে অ্যাট এ টাইম 3টে কাজ করছে। ল কারা তৈরি করে? এক্সিকিউটিভসরা, তারাই কিন্তু আবার সেটাকে পরিচালনা করছে, কাজকর্ম করছে। আবার দেখো জুডিশিয়ারির কাজ কি? জুডিশিয়ারির কাজ হচ্ছে লটাকে ইমপ্লিমেন্ট যে করা হয়েছে সেটাকে ইন্টারপ্রেট করা, ওয়েদার দ্য ল ইজ অ্যাকচুয়াল পজিটিভ অর নট, ঠিক আছে? ওয়েদার পার্টিকুলার যে প্রভিশন, লেজিসলেটিভ অ্যাকশন ইজ অ্যাকচুয়ালি গুড অর নট। এবার এখানে গুড বা অ্যাকচুয়ালি পজিটিভ এটা বুঝবো কী করে? সেটার জন্য মানে সুপ্রিম কোর্ট আছে, রিভিউ করে দেখে, নিজের জাজমেন্টও রিভিউ করে। তার মানে কি, গভর্নমেন্টের কাজই হচ্ছে অ্যাট এ টাইম 3টে কাজ করা, এক্সিকিউট করা, ল তৈরি করা, লটাকে ইন্টারপ্রেট করা। এবং এটা কেন? সিটিজেনদের রেসপেক্টে সুপারভাইজ করছে, সিটিজেনদের লাইফটা যাতে বেটারমেন্টের দিকে যায়। একটা সিটিজেন তার সরকারের প্রতিনিধিকে চুজ করছে কেন? আমরা অলরেডি পড়েছি তো, 1 পার্সন 1 ভোট। তো আমি একজনকে চুজ কেন করব? সেই ব্যক্তি আমার বিহাফে কাজ করবে এটা ভেবে। 5 বছরের টার্মে আমি একজনকে সিলেক্ট করলাম। এবার 5 বছর আমি দেখছি যে সে ব্যক্তিটা কিচ্ছু করছে না, ঠিক আছে? হতেই পারে, হ্যাঁ, কিছুই করছে না, শুধু ভোট নেওয়ার আগে বললো এই দেবো ওই দেবো, কফি খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো, অনেক কিছু হলো। আফটার দ্যাট সে কিন্তু কিছু করলো না। এবার সেটা যদি ঘটে, এই ঘটনা যদি ঘটে, তাহলে কী হবে? পাবলিক খেপে যাবে, জনতা জনার্দন। আমরা জানি যে পাবলিক যদি খেপে যায় একবার, তাহলে কি হবে? আমাদের কিন্তু মানে যাদেরকে সিলেক্ট করেছে নতুন কাউকে আনবে। আবার এমনও দেখা যায় কিছু লোক এতটাই ভালো কাজকর্ম করে যে তাদেরকে বারংবার মানুষজন কি করছে, স্পেসিফিক্যালি সিলেক্ট করছে। 1 মিনিট একটু তোমরা ওয়েট করবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে একটা মানুষ একটা ভোট দিচ্ছে, এরকম 10টা মানুষ যে 10টা ভোট দিচ্ছে, প্রত্যেকটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। অনেকে ভোট দিতে যেতে চায় না, অনেকে বলে অশান্তি হবে, ঝামেলা হবে, আমি যাবো না। তবে তুমি যে ভারতের নাগরিক হিসেবে এটা তোমার মানে সাংবিধানিক, তোমার এটা একটা কাজ, সাংবিধানিক অধিকার পেয়েছো তুমি, ঠিক আছে? রাইট টু ভোট হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল রাইট, নট লিগাল রাইট। অনেকে ভুল করো। এবার জুডিশিয়ারি কী করছে দেখো, জুডিশিয়ারি জাস্টিস পাচ্ছি আমরা, সেটা দেখবে। জুডিশিয়ারিকে বলা হচ্ছে যে স্পেসিফিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড, ঠিক আছে? তো এখানে আমাদের দেখো সুপ্রিম কোর্টের কনসেপ্ট যদি জিজ্ঞেস করে যে সুপ্রিম কোর্ট যে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম, বা যদি বলে সুপ্রিম কোর্ট, তাহলে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। আর যদি বলে ফেডারেল স্ট্রাকচার অফ সুপ্রিম কোর্ট আমরা কোথা থেকে পেয়েছি,
ঠিক আছে, সেখানেই হচ্ছে মজা, সেটা পেয়েছি আমরা ইউএসএ থেকে। ঠিক আছে, ইউএসএর যে মানে স্পেসিফিক্যালি ফেডারেল, সেটা কিভাবে জানতে পারি, সেন্ট্রাল ল এবং স্টেট ল দুটোকেই কিন্তু দেখছে। ঠিক আছে, আমাদের দেশে কি আছে, সুপ্রিম কোর্ট হচ্ছে হায়েস্ট, তার নিচে হচ্ছে হাইকোর্ট, তার নিচে আছে লোয়ার কোর্ট। সিমিলারলি আমেরিকাতে হচ্ছে স্টেট আর সেন্ট্রাল। আমেরিকাতে আমরা জানি তো ডুয়াল সিটিজেনশিপ, আমাদের দেশে কিন্তু ডুয়াল না, সিঙ্গল সিটিজেনশিপ, এটা মনে রাখতে হবে। আবার এই কনসেপ্টটা আমরা পেয়েছি ইউকে থেকে। তো রিলেটেড যাবতীয় যা কিছু সেটা আমরা পেয়েছি কোথা থেকে, অ্যাক্ট রিলেটেড ইউকে থেকে। বিকজ ইউকের থেকেই আমাদের এত বছরের শাসন চলেছে, ব্রিটেনের থেকে ইংরেজরা এসছে, রাজত্ব করেছে, চলে গেছে। तो अंग्रेज चले गए, ठीक है, ये सब मतलब जो कहते हैं कि लॉज को, कुछ लॉज है, कुछ इम्प्लीमेंटेशन है, उनको छोड़ गए। রেলওয়ে যেমন আমাদের দিয়েছে, তেমন আমরা কিন্তু অ্যাক্টগুলোও নিয়েছি। যেমন এই যে মিনি পার্লামেন্টের কনসেপ্টটার থেকেই কিন্তু পার্লামেন্ট আমরা পেয়েছি, অ্যাডপ্ট করেছি। পার্লামেন্ট হচ্ছে ল মেকিং অথরিটি। আমরা কি পড়ছি এখন, জুডিশিয়ারি মানে হচ্ছে জুডিশিয়াল প্রসেসটা দেখা, তার মানে কি লিগাল ডিসপিউটসগুলোকে সলভ করা অল ওভার ইন্ডিয়া, হোল ইন্ডিয়া অর এনি পার্ট অফ ইন্ডিয়া। হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল বলা হয় সুপ্রিম কোর্টের। কেন, লোয়ার কোর্টে একটা জাজমেন্ট এলো, আমার মনে হলো দিস ইজ নট গুড, আমি যাবো কোথায়, হাইকোর্টে। হাইকোর্টে একটা জাজমেন্ট এলো, আমার মনে হলো আবার দিস ইজ নট গুড, আমি কোথায় যাব, সুপ্রিম কোর্টের কাছে। ঠিক আছে, সিমিলারলি কোনো স্পেসিফিক অ্যামেন্ডমেন্ট একটা হলো, সেই অ্যামেন্ডমেন্টটার জুডিশিয়াল রিভিউ করে দেখে সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে অ্যাডভাইস দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বেসিক্যালি কাজ হচ্ছে লটাকে ইন্টারপ্রেট করা, রিস্টোর করা, চেক করা, রিভিউ করা, এবং কোনো রকম ডিসপিউট দেখা গেলে সেটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেয়। ঠিক আছে, তো লেজিসলেচার মানে হচ্ছে, দেখো লেখা আছে, অ্যাজ অ্যাসেম্বলিজ অফ পিপল রিপ্রেজেন্টেটিভ উইথ দ্য পাওয়ার টু এনেক্ট ল ফর আ কান্ট্রি, ইন অ্যাডিশন এনেক্টিং লজ, লেজিসলেচার হ্যাভ অথরিটি টু রেজ ট্যাক্স, অ্যাডপ্ট বাজেট অ্যান্ড আদার মানি বিল। সো হোয়াট ইজ দ্য মেন মোটো, সেটা হচ্ছে লেজিসলেচার ক্যান মেক ল for a country. Which country? For India, because we are discussing Indian constitution, not other country constitution. ঠিক আছে, তো এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের লটাকে তৈরি করছে কে, ল ফর এল ফর লেজিসলেচার, আর লেজিসলেচার মানেই হচ্ছে কি পার্লামেন্ট। পার্লামেন্টের কম্পোজিশন আমরা অলরেডি পড়েছি, লোকসভা, রাজ্যসভা অ্যান্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট না থাকলে কিচ্ছু হবে না। মানি বিলকে প্রথমে প্রি অ্যাপ্রুভড কে করছে প্রেসিডেন্ট, লটাকে ফাইনালাইজ কে করছে প্রেসিডেন্ট, প্রত্যেকটা সেকশনে প্রেসিডেন্ট কানেক্টেড। এবং এই যে লোকসভা রাজ্যসভা থেকে, লোকসভার জন্য 2 জন অ্যাংলো ইন্ডিয়ান, রাজ্যসভার জন্য 12 জন। ঠিক আছে, 12 জন স্পেশাল ক্যাটাগরির পার্সনকে কি করছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সিলেক্ট করছে। ঠিক আছে, তো হোপফুলি বুঝতে পারছো। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে অফিস অফ মেমোরেন্ডাম, a communication issued by appropriate authority stating the policy or decision of the government, political institution মানে কি, অফিস মেমোরেন্ডাম মানে হচ্ছে সিম্পল একটা পলিসি ডিসিশন। ঠিক আছে, সেটা কোথা থেকে, গভর্নমেন্টের থেকে, সেটাকে বলছে মেমোরেন্ডাম। ঠিক আছে, পলিটিক্যাল ইনস্টিটিউশন মানে কি, যেখানে কিনা প্রসিডিওরগুলো হচ্ছে গভর্নমেন্টের রেসপেক্টে পলিটিক্যাল লাইফের ক্ষেত্রে কান্ট্রির জন্য। রিজার্ভেশন মানে কি, a policy that declares some position in government, employment, educational institution reserved for people and communities who have been discriminated against and disadvantaged backward. So reservation only made for special type of category. So this is the main line. This is a policy that specifically impose among those people who are socially, educationally backward class, people who are from SC, ST and other backward class community. As এটাই মনে রাখতে হবে, because from the very beginning reservation was a very critical issue. Until nowadays we know that कि এখনো কোনো কোনো জায়গায় এই রিজার্ভেশন নিয়ে অশান্তি।
মানে স্পেসিফিক্যালি এসসি এসটি ওবিসি পিপলদেরকে মানুষ হিসেবে গণ্য করা হয় না। দ্যাটস ওয়াই রিজার্ভেশন করা হয়েছে। কারণ আমরা জানি ডক্টর বি আর আম্বেদকর নিজে দলিত কমিউনিটি থেকে বিলং করতেন, তো তিনি এই প্রবলেমটা ফেস করেছিলেন একদম ছোট্ট বয়স থেকে। দ্যাটস ওয়াই তিনি ভেবেছিলেন যে আমাদের কনস্টিটিউশন কি বলে, আমাদের কনস্টিটিউশন বলে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। সো অল দ্য পিপল আর ইকুয়াল in respect of law and every will get equally protection from the common law. What are the common law? That is from the constitution, because constitution considered as mother of others law. ঠিক আছে, অন্য লয়েদের মা। নেক্সট হচ্ছে স্টেট। উই অল নো দ্যাট একটা পার্টিকুলার টেরিটরি যেখানে গভর্নমেন্ট থাকবে, পাওয়ার থাকবে, পলিসিস থাকবে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কান্ট্রির মধ্যে একটা স্পেসিফিক্যালি সেকশনকে বলা হচ্ছে স্টেট। ঠিক আছে, আবার একটা জিনিস মনে রাখবে, কান্ট্রির সিনোনিম হিসেবেও কিন্তু স্টেটকে ইউজ করা হয়। তাই জন্য দেখবে যখন তোমরা একটু জল খেয়ে নিই মিনিট, তখন তোমরা দেখতে পাবে যখন আমাদের ডিপিএসপি পড়বে, ফান্ডামেন্টাল রাইটস পড়বে, ওখানে বলা আছে স্টেটের ডেফিনেশন বলতে ইন্ডিয়াকে বোঝানো হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে দ্য ওয়েলফেয়ার অফ ইন্ডিয়ান স্টেট, ইট মিনস আমাদের ইন্ডিয়াকে বলছে কার ওয়েলফেয়ার করতে হবে, ইন্ডিয়ান স্টেটের, তার মানে ইন্ডিয়ার কথা বলা হচ্ছে ডিপিএসপিতে। সিমিলারলি আমরা এটাও পড়েছি যে স্টেটের ডেফিনেশন বলতে বা ইন্ডিয়ার ডেফিনেশন বলতে কি বলা হয়েছে, আর্টিকেল 1। এগুলো না সব তোমরা একটু লিখবে, ঠিক আছে। তোমাদের বই টই আছে যাদের কাছে, তাদের তো কোনো প্রবলেম নেই, যাদের কাছে নেই তাদেরকে আমি একটু বলি তোমরা একটু কষ্ট করো, কষ্ট করে একটু লেখো, নিজেদের জন্যই তোমরা করো, ঠিক আছে, কাউকে তো তোমাদের দিতে হচ্ছে না, একটু নিজেদের জন্য কষ্ট করে লেখো, তাহলে তোমাদের নিজেদের নোটটা বেটার হবে এবং বারবার করে না এক জিনিস পড়বে না, ঠিক আছে। সে কবে থেকে পার্লামেন্ট পড়ছি, তাও পার্লামেন্টে সব কোশ্চেন আসলে পারছি না, এই ব্যবহারগুলো চেঞ্জ করতে হবে আমাদের, ঠিক আছে। একটু জল খেয়ে নিই, তারপর বলছি বাদবাকিটা। ঠিক আছে, তো এখানে দেখো ফান্ডামেন্টাল রাইটে কততম আর্টিকেলে স্টেটের কথা বলা আছে, এগুলো না সব একটা দেখো, একটা নোটসের মধ্যে আমি লিখেছি স্টেট, তোমরা পিডিএফটা পাচ্ছ, পিডিএফটা পড়ে নিলে, পড়ে নিয়ে স্টেটের সেকশনটা যখন পড়ছো না, নিজেদের খাতায় বা বইতে বা স্টিকি নোট লাগিয়ে স্টেট নিয়ে কী কী আছে দেখে নেবো একবারে। স্টেট একটা কমন স্পিচ, টার্মস অফ কান্ট্রি, তার মানে কান্ট্রি সিনোনিম হচ্ছে স্টেট, ভেরি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড হচ্ছে স্টেট কততে মেনশন করা আছে, আর্টিকেল 1, নট অনলি 1, ঠিক আছে। আর্টিকেল 12এও মেনশন করা আছে স্টেট। ফান্ডামেন্টাল রাইট করতে গেলে তোমাদের ফার্স্ট যে আর্টিকেলটা পড়তে হবে, হোয়াট ইজ স্টেট। সেকেন্ড হচ্ছে ডিপিএসপিতে স্টেটের কথা বলা আছে আর্টিকেল 36-এ, তার মানে আমরা কটা আর্টিকেল পেলাম, 1, 12 অ্যান্ড 36, ঠিক, 1 2 36, 2 না সরি 12। তাহলে এভাবে লিখে রাখতে হবে যে আর কি কোথাও আছে, যদি থাকে রেখে দিলাম জায়গা, পরে যখন যেমন পড়বো লিখব। এভাবে করলে কি হবে, তোমাদের না বারংবার করে খুঁজে পেতে অসুবিধা হয়। দেখবে কিছু মানুষজন যে পরীক্ষার আগের দিনও মুখস্থ করে, তো আমি চাই না আমার স্টুডেন্টরা এরকম কিছু করুক। এই জন্য আমি দুদিন একটু জরুরি কাজে ব্যস্ত থাকলেও লাইভ হয়তো আসতে পারছি না, তোমাদের সাথে রেকর্ডেড সেকশনে এই ক্লাসটা করাচ্ছি যাতে ক্লাসটা স্টপ না হয়। এবং প্রত্যেক দিন সোম থেকে শনি সকাল 9টার সময় আমি তোমাদের এনসিইআরটি করাচ্ছি আড্ডা 24/7 WBCS টপার্সে। যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাও, এবং তোমাদের জানিয়ে রাখি 9 তারিখের ব্যাচের জন্য আজকে বা এই মাসটা হয়তো 77% ডিসকাউন্ট চলবে। তোমাদের যাদের কয়েন আছে তাতে আরও বেশি পাবে, যাদের অলরেডি কোনো প্যাকেজ নিয়েছো তারা অনেক কম টাকায় পেয়ে যাবে। আমার কোড Y353 ইউজ করে আর দেরি না করে আজই যুক্ত হও। নেক্সট হচ্ছে আমরা জানি যে প্রেসিডেন্টকে নিয়ে আমরা পড়ছিলাম, তো প্রেসিডেন্টের ডিফারেন্ট দেখো পাওয়ার আছে, প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, জুডিশিয়ারি পাওয়ার, ডিফারেন্ট পাওয়ার, ভিটো পাওয়ার, এটসেট্রা এটসেট্রা। খানিকটা পড়েছি 52 থেকে 62, পার্ট 5 ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে প্রেসিডেন্ট হচ্ছেন ইউনিয়ন এক্সিকিউটিভ হেড। তো প্রেসিডেন্টের রেসপেক্টে দেখো তিনি কাউন্সিল অফ মিনিস্টার্সদের সাথে কি করছে, অ্যাডভাইস নিচ্ছে, বাট
বাট দ্য প্রেসিডেন্ট সিমিলারলি একটা কাজ করছে। মানে কি, রবীন্দ্রনাথ কি বলেছে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। ঠিক আছে, শুধুই দিবে শুধুই নিবে তাহলে হবে না। প্রেসিডেন্ট যেমন এদের থেকে বাধ্য অ্যাডভাইস নিতে, এখানে আবার তিনি সিগনেচার করছেন, মানে উনিও হেল্প করছেন। শুধু তোমরা আমায় হেল্প করছো, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদেরকে কিচ্ছু দেবো না, এটা হলে কিন্তু চলবে না। ঠিক আছে, কিছু তো দিতে হবে। এই জন্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখন কাউন্সিল অফ মিনিস্টার্সকে এতটা কানেক্টিভিটি বজায় রাখছে, সিমিলারলি পার্লামেন্টে যখন কোনো ল বা বিল ইন্ট্রোডিউস হচ্ছে, ল বলবে না, বিল বলবে, বিল মানে কি, একটা প্রপোজাল, সেটা যে কোনো হাউস থেকে হতে পারে, লোকসভা আর রাজ্যসভা। বাট এখানে একটা প্রশ্ন, দুটো অ্যাকচুয়ালি প্রশ্ন। এবারে প্রিলিমসে একটা প্রশ্ন এসছে, হু ক্যান ফাইনালাইজ দ্য বিল ইজ মানি বিল। তো আনসার হবে গভর্নর অফ আ পার্টিকুলার, গভর্নর অফ লোকসভা। ঠিক আছে, যে কোশ্চেনটা ঘুরিয়ে আসে, হু ক্যান ফাইনালাইজ ওয়েদার আ বিল ইজ মানি বিল অর নট, তো আনসার হবে ক্ষেত্রে লোকসভা। সিমিলারলি কোনো বিলকে অ্যাসেন্ট গিভিং পাওয়ার কার আছে, প্রেসিডেন্টের। সিমিলারলি প্রেসিডেন্টের পাশাপাশি আমাদের যিনি গভর্নর অফ আ স্টেট, উনি স্টেট লেভেলের কিন্তু কিছু কিছু কাজ করে থাকেন। তিনি জেনারেলি কী করেন দেখো, তিনি না স্টেট লেভেলের কিছু বিলের ক্ষেত্রে সেটা নিজে নিয়ে প্রেসিডেন্টের কাছে নিয়ে আসে। তারপরে প্রেসিডেন্টের যদি আমরা বলি যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কে কাজ করছে, গভর্নর অলওয়েজ। ঠিক আছে, গুরু আর চেলার সম্পর্ক। কারণ যে কোনো ক্ষেত্রে দেখবে, স্টেটের কোনো প্রবলেম হলো, স্টেটের এমার্জেন্সি হলো, স্টেটের রেসপেক্টে যাবতীয় ইনফরমেশান জানায় প্রেসিডেন্টকে গভর্নর, ডিফারেন্ট স্টেটের গভর্নর। ঠিক আছে, তো এক্ষেত্রে গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট কে করে, প্রেসিডেন্ট। গভর্নরের রিমুভাল কে করে, অবশ্যই প্রেসিডেন্ট। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, গভর্নরের কাজ, অ্যাপয়েন্টমেন্ট, প্রমোশন, ঠিক আছে, সেটা কার সাথে যুক্ত, প্রেসিডেন্টের প্লেজারের উপর ডিপেন্ড করছে। 2 বছরও রাখতে পারে, 10 বছরও রাখতে পারে, ডিপেন্ডস। ঠিক আছে, প্রেসিডেন্টকে খুশি রাখতে হবে, সোজা কথায়, সাদা বাংলায়। প্রেসিডেন্ট যদি খুশি থাকে, গভর্নরের জীবনে আনন্দ আছে। যদি খুশি না হয়, খেপে যায়, তাহলে বলবে যাও বাবা, বাড়ি চলে যাও। নেক্সট হচ্ছে প্রেসিডেন্টের রেসপেক্টে, when a party of coalition party secures clear majority election, the president appoint leader of the majority party লোকসভা। আচ্ছা, আমরা একটা জিনিস কি জানি, লিডার অফ দ্য হাউস কাকে বলে? তোমরা যারা ভিডিওটা দেখছো কমেন্ট করতে পারো। লিডার অফ দ্য হাউস প্রাইম মিনিস্টার। তো এক্ষেত্রে দেখো, President can ask newly appointed Prime Minister to prove majority support in Lok Sabha within a specified time. সো এক্ষেত্রে প্রেসিডেন্টের রেসপেক্টে তার এই যে ডিসক্রিশনারি পাওয়ার, মানে স্পেশাল পাওয়ার, এটা কিন্তু এই যে লিডারকে অ্যাপয়েন্ট করা, সেটা কাকে অ্যাপয়েন্ট করবে, কিন্তু ঘুরে ফিরে প্রাইম মিনিস্টারকে। প্রাইম মিনিস্টারের সাথে ভীষণ সম্পর্ক প্রেসিডেন্টের, একটা ভালোবাসার সম্পর্ক আছে। কারণ প্রাইম মিনিস্টারকে সিলেক্ট করছে কে, প্রেসিডেন্ট। আবার প্রেসিডেন্টের অনেক কাজ কিন্তু বিহাফে কে করছে, প্রাইম মিনিস্টার। সো দে আর ইন্টার কানেক্টেড। হোপফুলি বুঝতে পারছো, প্রেসিডেন্ট হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ আর প্রাইম মিনিস্টার হচ্ছে রিয়েল এক্সিকিউটিভ। ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার, ডি জিওর হচ্ছে প্রেসিডেন্ট। তো এখানে কিভাবে মনে রাখবে, ডি ফ্যাক্টো মানে যত ধরনের ফ্যাক্ট আছে সেই ফ্যাক্টের ওপর স্টেপ নেয় কে, পিএম, আর জুড়ে থাকে প্রেসিডেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে জুডিশিয়ারির রেসপেক্টে আমরা যদি দেখি যে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ারফুল জুডিশিয়ারি কনসিডার্ড এসেনশিয়াল ডেমোক্রেসি। অল দ্য কোর্টস ডিফারেন্ট লেভেল, যেটা বললাম, সুপ্রিম কোর্ট সবার উপরে, তারপরে হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট। একটা কোশ্চেন আসে বর্তমানে কতগুলো হাইকোর্ট আছে, সো আনসার হবে 25। তোমাদের জানিয়ে রাখি, মাহা প্যাক ফর অল গভর্নমেন্ট এক্সামিনেশন 2021-এও যদি তোমরা 24 মান্থসের ভ্যালিডিটি চাও, তাহলে 24 মাসের সাবস্ক্রিপশন নিতে হবে না, নিতে পারো মাত্র 12 মাসের সাবস্ক্রিপশন পেয়ে যাবে তোমরা এই কদিনের জন্য, 24 মাসের। মানে এক বছরে কিনলে 2 বছরেরটা হয়ে যাচ্ছে। তো জুডিশিয়ারির রেসপেক্টে আমরা যেটা বলছিলাম, তো যারা যারা এখনও জয়েন হওনি, জয়েন হয়ে যাও, ক্লাসটাকে একটা লাইক করে দাও। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য অ্যাডভাইস অফ পিএম কনসালটেশন চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট জাজেসদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে। তার মানে কি, আমাদের জুডিশিয়ারির রেসপেক্টে প্রেসিডেন্ট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। বাট একটা কথা মনে রাখবে, সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে অ্যাডভাইস দেয়। কততম আর্টিকেল, গত ক্লাসে বলেছি,
143 ধারায় সুপ্রিম কোর্টের থেকে প্রেসিডেন্ট কিছু কিছু সেকশনে অ্যাপয়েন্টমেন্ট হোক যাই হোক কিছু ডিসিশন নিতে পারে, ঠিক আছে। বাট একটা জায়গা আছে যেখানে প্রেসিডেন্টের ডিসিশনের উপর সুপ্রিম কোর্টও কিছু বলতে পারে না, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ডেথ সেন্টেন্সে পার্ডন, ঠিক আছে। ডেথ সেন্টেন্সে সুপ্রিম কোর্ট কিন্তু যদি ডেথ সেন্টেন্স ফাইনাল করে তারপরে যদি কোনো ব্যক্তি প্রেসিডেন্টের কাছে পার্ডন চায়, ক্ষমা চায় বা তার লাইফ চায়, প্রেসিডেন্ট সেক্ষেত্রে কমপ্লিটলি তাকে ক্ষমা করে দিতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, দে আর ভেরি মাচ ইন্টারকানেক্টেড। আমি তোমাদের ক্লাস 9 পুরোটা কমপ্লিট করে পিডিএফ দিয়ে দেবো আড্ডা 24/7, তোমরা সার্চ করে টেলিগ্রামে ডিফারেন্ট যে গ্রুপগুলো রয়েছে যুক্ত হয়ে যাও, তারপরে আমি তোমাদের পিডিএফটা শেয়ার করে দেব, ঠিক আছে। নেক্সট হচ্ছে জুডিশিয়ারি রিমুভাল। সো দেখো, ওয়ান্স এ পার্সন ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ জাজ, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট, নিয়ারলি ইম্পসিবল টু রিমুভ হিম। তো জেনারেলি দেখো, আমাদের জাজকে রিমুভ করার জন্য না ইমপিচমেন্ট মোশন আছে। 2/3 মেম্বার্স অফ হাউস অফ পার্লামেন্টকে কী করতে হবে? এক্ষেত্রে সাপোর্ট করতে হবে, বাট এখনো পর্যন্ত ইন্ডিয়ান ডেমোক্রেসিতে এটা দেখতে আমরা পাইনি। নেক্সট হচ্ছে জুডিশিয়াল রিভিউ। সো আমি তোমাদের বলেছিলাম যে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি, লেজিসলেটিভ অ্যাকশন, এক্সিকিউটিভ ওয়ার্ক, এগুলো সবগুলো চ্যালেঞ্জ করতে পারে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নিজের জাজমেন্টও কী করতে পারে, বেসিক্যালি সে কী করতে পারে, নিজের জাজমেন্টকেও কিন্তু স্পেসিফিক্যালি রিভিউ করতে পারে। বাট সুপ্রিম কোর্ট যেটা কিনা কোরলি বা বেসিক প্রিন্সিপাল অফ দ্য কনস্টিটিউশন, যেটা কিনা মানে জাজমেন্ট দিয়ে দিল, পার্লামেন্ট আবার কিন্তু বেসিক প্রিন্সিপালের রেসপেক্টে কিছু চেঞ্জ করতে পারে না। জুডিশিয়াল রিভিউ ভেরি ইম্পর্টেন্ট। জুডিশিয়াল রিভিউ আমরা অনেক সেকশনেই দেখেছি, এবং এখানে তোমাদেরকে যেটা করতে হবে, জুডিশিয়াল রিভিউ কাকে বলে, জুডিশিয়াল রিভিউ রেসপেক্টে কী কী পয়েন্ট নিজেরা লিখবে, পরের ক্লাসে তোমরা আমায় জিজ্ঞেস করবে, আমি বলবো। নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্টকে বলা হয় ফান্ডামেন্টাল রাইটসের গার্জিয়ান ইন্ডিয়ান জুডিশিয়ারির রেসপেক্টে, এবং এক্ষেত্রে জুডিশিয়ারি এনজয় করছে হাই লেভেলের কনফিডেন্স অ্যামং দ্য পিপল, বিকজ এভরিবডি নোজ সুপ্রিম কোর্ট হচ্ছে হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। যে আমি ভাই, যদি ওই যে বলে না বাঙালকে হাইকোর্ট দেখিও না, হাইকোর্টের ওপরে যে থাকে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। তো একই ধারে যেমন ফান্ডামেন্টাল রাইটসের প্রোটেকশন দিচ্ছে, গার্জিয়ান বলা হচ্ছে, অ্যাকচুয়ালি গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন বলা হয়, ইন্টারপ্রেট করছে লগুলোকে, ইন্টারপ্রেট করছে ওয়েদার ইট ইজ অ্যাকচুয়াল অ্যাপ্লিকেবল টু দ্য পিপল অর নট। এখানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের রেসপেক্টে PIL মানে কি, জনস্বার্থ মামলার রেসপেক্টেও কিন্তু স্পেসিফিক্যালি স্টেপ নেয়, এবং দেখে যে জুডিশিয়ারি বা আমাদের জুডিশিয়ারি কী দেখবে বলো তো, আমাদের যে কনস্টিটিউশন আছে সেটা ভায়োলেশন হচ্ছে কিনা, ম্যাল প্র্যাকটিস হচ্ছে কিনা, খারাপ কিছু হচ্ছে কিনা, রিভোক করে দিচ্ছে কিনা, বা এমন একটা আনকনস্টিটিউশনাল বিহেভিয়ার হলো যেটা কিনা হুইচ ইজ নট অ্যাকসেপ্টেড, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা এগুলো পড়ে ফেলেছি অলরেডি, তো দেখে নেবে। এবার আমরা চলে আসছি চ্যাপ্টার 5-এ, হোয়াট আর রাইটস। সো রাইটস মানে কি, অধিকার, যেটা কিনা সোসাইটি গভর্নমেন্টের রেসপেক্টে আমরা পাচ্ছি। অধিকার আমরা বলি না, এ মেরা হক হ্যায়, ঠিক আছে। তো এক্ষেত্রে এই রাইটসগুলো যেমন আমরা পাই, এখানে এটা মনে রাখতে হবে, আমাকে কেউ রাইট কিছু দিল তার মানে এটা না সেটাকে আমি মিসইউজ করবো। তো বলছে কি, এই অ্যাকশনসগুলোর রেসপেক্টে কাউকে হার্ম বা হার্ট করা যাবে না। সো রাইট ইজ এ পসিবল ওয়েন ইউ মেক আ ক্লেম দ্যাট ইজ ইকুয়ালি পসিবল ফর আদার্স, সো ইউ ক্যান নট হ্যাভ রাইট টু হার্ম অর হার্ট আদার্স, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি যে বিহেভটা করছি সোসাইটিতে, সেটা আমাকে সোসাইটি থেকে বা গভর্নমেন্টের তরফ থেকে বা কনস্টিটিউশন থেকে আমাকে সুপ্রিম একটা রাইটস দেওয়া হচ্ছে, দ্যাট ইজ ফান্ডামেন্টাল রাইটস। আমাদের হিউম্যান রাইটস, অনেক ধরনের রাইট, লিগাল রাইট পাই আমরা, কনস্টিটিউশনাল রাইট পাই। তো আমি যে রাইটটা পেলাম, সেই রাইটটা পেয়ে আমি এমন কিছু করব না যেটা কিনা অন্য কারোর ক্ষতি হয়, এটাই দেখতে হবে। তো এক্ষেত্রে স্পেসিফিক্যালি claim something does not become our right, it has to be recognized by society we live in, very important. আমি এটা কিছু চাইলাম, ঠিক আছে, আমি এখন ঘোড়ার গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে যাব, এটা আমার মানে চাহিদা,
ঠিক আছে, সেই ঘোড়া মানে ভিড় রাস্তায়, ঠিক আছে, ভিড় রাস্তায় প্রচুর গাড়ি টাড়ি আছে, আমি ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছি, ঠিক আছে, সেটা তো লোকের খারাপও হতে পারে। এমন কিছু উল্টোপাল্টা উদ্ভট জিনিস চাইবো না যেটা কিনা ক্লেম করলে সোসাইটির ক্ষতি। তো সোসাইটি যেখানে আমরা থাকি, আমরা সমাজ নিয়ে চলি, তাই না, আমাদের সেকুলারিজম ফলো করা হয়, আমাদের সোশ্যালিজম কনসেপ্ট আছে। তো দিস আর দ্য মেন কি টুলস। নেচার অফ দ্য স্টেট মানে কি, আমাদের স্টেটের মধ্যে আমাদের সোসাইটিটা ওরিয়েন্টেড, সোসাইটি ওরিয়েন্টেড, ঠিক আছে। এবার সোসাইটিতে ডিফারেন্ট সার্টেন টাইপস অফ পিপল থাকে, ডিফারেন্ট থটের, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের কথা বলে, তারা ডিফারেন্ট রিলিজিয়ন থেকে বিলং করে, তো ডিফারেন্ট কাস্ট থেকে রয়েছে, রেস থেকে রয়েছে, ডিফারেন্ট ভাগ। বাট এখানে মনে রাখতে হবে যে রাইটস which we already get from constitution does not become right till now যতক্ষণ না it should be, has to be recognized by society believe in। আমাদেরকে সোসাইটি যতক্ষণ না স্বীকৃতি দিচ্ছে, বলি না সমাজ নিয়ে চলতে হয়, কথাটা কেন বড় মা বাবা মানে মা বাবা বড়রা বলে, সমাজের স্বীকৃতি যতক্ষণ না পাওয়া যাচ্ছে সেটাকে আমাদের কন্ডাক্টের মধ্যে আমাদের এটা বুঝতে হবে, এবং অবশ্যই কোনটা আমাদের ঠিক কোনটা আমাদের ভুল সেটার ওপর ভিত্তি করে রাইটসগুলোকে চ্যানেলাইজ করা হয়, ঠিক আছে। রাইটস আর রিজনেবল ক্লেম পারসন রিকগনাইজ বাই সোসাইটি স্যাংশন বাই ল, ভেরি ইম্পর্টেন্ট। লয়ের দ্বারা স্বীকৃতি থাকতে হবে। ইল্লিগাল, আমি মনে হলো আমি বাড়িতে গাঁজার চাষ করব, সেটা করা যাবে না, ঠিক আছে, আমার ভালো লাগছে আমি করব, করা যাবে না, ঠিক আছে। এমন কোনো অ্যাক্টিভিটি করব, এমন একটা রাইট আমি চাইবো, ডিমান্ড আমি তখনই করতে পারি যেটা কিনা রেলেভেন্ট, which is recognized by the society। বাট ইফ দেখা গেল যে আমি যেটা চাইছি ওই সেই চাহিদাটা, সেই রাইটটা destroy others, so it will never become right, but because it will never sanctioned by law, so it must be legalized, তাই না। লটা কেন হচ্ছে, এই যে জিএসটি এলো, তারপরে চাইল্ড লেবার অ্যাক্ট এলো, ডিফারেন্ট যে অ্যাক্টগুলো আসে বা রাইটসগুলো আমরা পাই, তো সেটা লিগালাইজ, ইট শুড বি লিগালাইজ, ইলিগাল করা যাবে না। ম্যাল প্র্যাকটিস করবো তার জন্য আমি দেবে, কেউ দেবে না, ঠিক আছে। তো ডেমোক্রেসি তাই জন্যই, ওয়াই ডু উই নিড রাইট ইন ডেমোক্রেসি, ভেরি ইম্পর্টেন্ট। তো এত দিনে তোমরা হোপফুলি বুঝতে পেরেছো what is democracy. Democracy means people's government, so here people means citizen are very important. In a democracy citizen has to vote, right to be elected to the government, so we basically indirectly elected বা we are basically indirect taking part বা taking মানে specifically action to form a good government, because if the good government will form, then we actually will get different positivity, positive protection পাবো, আমাদের ডেভেলপমেন্ট হবে, গ্রোথ হবে। সো বেসিক্যালি people of India are the supreme authority of Indian constitution. So Indian constitution specifically, exclusively, superiorly emphasize to its people, that is us. We are people of India, we are citizen, so we can get every rights. One of the most important right is right to vote. It is actually our constitutional right. So constitutional right মানে কি এটা মনে রাখতে হবে। এই রাইটগুলোর ডিফারেন্স মানেগুলো আমি তোমাদেরকে কেন বলি, এগুলো তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, ঠিক আছে। মৌলি ম্যামের ক্লাস করে যদি বেশি নাম্বার পাও পলিটি থেকেই প্রশ্ন আসবে, তখন তোমায় ধরো কাউকে হয়তো জিজ্ঞেস করলো যে ডু ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন লিগাল রাইট অ্যান্ড স্ট্যাটিউটারি রাইট, বা ডু ইউ নো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড কনস্টিটিউশনাল রাইট, তখন কি তাকিয়ে থাকবে না, কি বলবে স্ট্যাটিউটারি মানে হচ্ছে ল দ্বারা তৈরি, স্পেসিফিক্যালি ফর্মড আন্ডার আ পার্টিকুলার ল। স্ট্যাটিউটারি রাইটস তার মানে কি স্ট্যাটিউটারির সাথে কোনো একটা ল জুড়ে আছে। লিগাল রাইট মানে কি ইট মাস্ট বি লিগালাইজ, রেজিস্টার্ড, ঠিক আছে, খুব মনে রাখতে হবে। থার্ড যেটা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট মিনস
These are the common basic rights which we all enjoy irrespective of religion, race, caste, sex, age, place of birth and so on. সবাই পাবো। একজন 6 ফিট হাইট সে যেমন রাইটটা পাবে ফান্ডামেন্টাল রাইট, যার 5 ফিট হাইট সেও পাবে। খুব ফর্সা একটা মানুষ, একজন কালো মানুষ শ্যামবর্ণ, সেটার জন্য কিন্তু ভাগ করা হবে না। হ্যাঁ, তবে অবশ্যই মহিলাদের, শিশুদের এবং সমাজে যে সমস্ত মানুষদেরকে বঞ্চিত করা হয় তাদের জন্য কিছু স্পেসিফিক রাইট আছে, বিকজ না হলে তাদের সাথে অত্যন্ত ডিসক্রিমিনেশন হয়ে গেছিলো, চোখে লাগার মতো ডিসক্রিমিনেশন, মানুষকে ছোট করা হতো। বিকজ তাই জন্যই আমাদের দেশে এখন আর্টিকেল 17 কি করা হয়েছে, অ্যাবলিশড হয়ে গেছে, তাই না? এখানে আর্টিকেল 17 কি বলছে যে অস্পৃশ্যতা, abolition of untouchability nowadays become offense. So if anyone practice untouchability to any other person, it should be punishable offense, right? তো এখানে সেটাই মনে রাখতে হবে যে ইলেকশনের রেসপেক্টে আমাদের রাইট টু ভোট হচ্ছে কনস্টিটিউশনাল রাইট, যেটা বলছিলাম যে ফান্ডামেন্টাল রাইট তবে যে কোনো এজ পেতে পারে, বাট constitutional right there must be a specific form, there must be a pro forma, there must be a detail, some key points, like first হচ্ছে 18 years হতে হবে, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলেই তুমি ভোট দিতে পারবে। সো এটা অবশ্যই মনে রাখবে যে রাইট টু ভোট হচ্ছে আমাদের কি রাইট, কনস্টিটিউশনাল রাইট, নট লিগাল রাইট, বারংবার বলছি কনস্টিটিউশনাল রাইট। বাইরে আবার আওয়াজ শুরু হয়ে গেছে, why do we need right in democracy? To protect us, protect minorities from opposition majority, মাইনরিটিসদেরকে ভেদভাব যাতে না করা হয়, অশ্রদ্ধা না করা হয়, গ্যারান্টি কেন দিচ্ছে যে হোয়াট টু ডু, হোয়াট শুড বি অ্যাভয়েড। বাইরে না আওয়াজ হচ্ছে আবার, ঠিক আছে? তো এখানে আমাদের দেখো প্রিয়াম্বলের রেসপেক্টে ইকুয়ালিটি, লিবার্টি, জাস্টিস অ্যান্ড ফ্র্যাটার্নিটিকে এনশিওর করা হচ্ছে। তো একটু সামান্য বাকি থেকে গেল, একটা দুটো পাতা। আমি আজকের ক্লাসটা এখানেই এন্ড করছি, প্রচণ্ড জোরে চিৎকার করা হচ্ছে, আই ডোন্ট নো আজকে কি আছে, ঠিক আছে? সো আমি তোমাদের WBCS ক্র্যাকার্স 2022 পেপার 5 পড়াবো ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফর গেটিং 77% ডিসকাউন্ট ইউ ক্যান ইউজ মাই কোড Y353 অ্যান্ড আজকের ক্লাসটা তাহলে এখানেই এন্ড করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আড্ডা 24/7 বাংলার পাশাপাশি আড্ডা 24/7 WBCS টপার্স, যেখানে আমাদের লক্ষ্য 24/7 তোমাদেরকে গাইডেন্স দেওয়া। থ্যাংক ইউ সো মাচ যুক্ত থাকার জন্য। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার লাইভ ক্লাস দেখা হবে বুধবার সকাল 9টায়। টিল দেন টেক কেয়ার।